যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। মানুষকে স্বস্তি দিতেই জীবন বান্ধব বাজেট, কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি, সাহস থাকলে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলার আহ্বান চিফ প্রসিকিউটরের। ইউনিয়ন পরিষদের মাধ্যমে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। সেপ্টেম্বর অক্টোবর ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রতি 3 মাসে 2 ধাপে ভোট গ্রহণের ভাবনা। চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। নিউমোনিয়া সহ নানা জটিলতায় হাসপাতালে মৃত্যু। শহীদ মিনারে কাল সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। এবং বিশ্বকাপের হেক্সা মিশনে ব্রাজিলের সামনে জাপান পরীক্ষা। নেইমার ভিনি ম্যাজিকের অপেক্ষা। কাউন্টার অ্যাটাকে চমকে দিতে চায় এশিয়ান জায়ান্ট। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাব সেখানে। ভাবনা এক্সচেঞ্জ করব, এটা নিয়ে একটা ডিবেট হচ্ছিল আমার নিজের মনের মধ্যে। তো ডিবেটটাতে পরে আমি চিন্তা করলাম যে না, এই প্রিন্টেড কপি থেকে বলবো না। আমি যেটা ভালো হোক মন্দ হোক, যেটা আমি ফিল করছি আমার সায়েন্টিস্টদের সাথে আমি বা ইঞ্জিনিয়ারদের সাথে আমি সেটা নিয়ে আলাপ করতে চাই। ছোট বন্ধুরা, আমার সামনে যদিও নিচতলায় অনেকেই বসে আছেন, শিক্ষকবৃন্দ আছেন, বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, তবে আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি ভুলে যেতে চাই। আপনারা শুনুন আমার কথা, কিন্তু আমি অ্যাড্রেস করতে চাই ওদেরকে। আশা করি আপনারা কিছু মাইন্ড করবেন না। আচ্ছা, আমি ছোট বন্ধুরা আজকে আমি যখন আসলাম এই প্রোগ্রামটাতে, যখন যেখানে তোমরা সব এক্সিবিট করছিলে, ওখানে যখন দেখলাম, তখন কয়েকদিন আগে আমি আর্মি স্টেডিয়ামে গিয়েছিলাম। ওখানে আরেকটি স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট ছিল। তারপরে দুটো মিলে যখন আমার মাথার মধ্যে পুরো জিনিসটা ভেসে উঠলো, তোমাদের এই যে প্রজেক্টগুলো এক্সিবিট করছিলে, ওই দিন যেই খেলোয়াড়দেরকে দেখলাম, সবকিছু মিলে পুরো সিনারিওটা যখন আমার মাথার মধ্যে আসলো, যখন আমি কল্পনার ভিতরে আমার আসলো পুরো সিনারিওটা, আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হলো। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়েস, আমরা পারবো, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আজকে আমরা এখানে একটা অনুষ্ঠানে মিলিত হয়েছি। দেখো, এই যে অনুষ্ঠানে আমরা এখানে মিলিত হয়েছি, কয়েকদিন আগে যে অনুষ্ঠানটির কথা বললাম, খেলোয়াড় প্লেয়ারদের ব্যাপারে, প্রাইমারি স্কুলের প্লেয়ার ছিল ওরা, ছোট ছোট বাচ্চা, কিন্তু দুর্দান্ত খেলছে, ফুটবল খেলছে তারা। কেন এই জিনিসগুলো হচ্ছে? এই জিনিসগুলো এই জন্যই হচ্ছে যে আমরা যখনই এরকম একটা হলরুমের মধ্যে এরকম একটা অনুষ্ঠান করি, কোন একটা অনুষ্ঠানে যেখানে বক্তব্য রাখি, লোকজন আসে, বসে, সুন্দর করে কেউ কেউ বক্তৃতা দেয়, বক্তব্য শেষ হয়ে চলে যায়। তারপরে আউটপুটটা কি? আমরা চাই আমাদের কোন একটা কাজের আউটপুট থাকতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান, তার জন্যই সেদিনকার সেই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান। দেখো, এখানে পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে নিয়ে। আমরা যা করতে চাচ্ছি, কম বেশি যেটাই করতে চাচ্ছি, সবকিছু কিন্তু তোমাদেরকে নিয়ে। তোমরা যারা দোতলায় আজকে বসে আছো, তোমরা যারা তোমাদের মতন তোমাদের আরো বন্ধু বান্ধব, সহকর্মীরা, ক্লাসমেটরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোটি কোটি, সব
কিছু তোমাদেরকে ঘিরে। আমরা যেই কাজগুলো করতে চাইছি সব কিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে, তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতের সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমরা এবং সেজন্যই এখানে মাহাদি আমিন যখন বক্তব্য রাখছিল, এখানে মন্ত্রী সাহেব যখন বক্তব্য রেখেছেন, সেক্রেটারি সাহেব যখন বক্তব্য রেখেছেন, ওনাদের কথা থেকে কিছু কিছু জিনিস তোমরা জানতে পেরেছো। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাইছি, শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে কালচারকে নিয়ে আসতে চাইছি, এই যে ইনোভেশনকে যে নিয়ে আসতে চাইছি, এটা কিন্তু হঠাৎ করে আমরা চিন্তা করিনি। এই যে এখানে মাহাদি আমিন আমার পাশে বসে আছে, এই মাহাদি আমিন এবং আমি এই যে এই পরিকল্পনাগুলো, এই যে দেখো তোমরা নিশ্চয়ই এর মধ্যে জানো, হয়তো কেউ কেউ পার্টিসিপেটও করেছো, সেটা হচ্ছে নতুন করি স্পোর্টস বা নতুন করি, বা এই যে অন্য স্পোর্ট যেটা এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে। আমরা অলরেডি বলেছি কালচারাল মিনিস্ট্রি থেকে আজকে যেরকম ইনোভেশন নিয়ে প্রোগ্রাম হয়েছে, ঠিক কালচারাল মিনিস্ট্রি থেকেও প্রোগ্রাম হবে স্কুলে স্কুলে, কলেজে কলেজে। বাচ্চাদের কে গান করতে পারে, কে ছবি আঁকতে পারে, কে কবিতা আবৃত্তি করতে পারে, কে কোরআন কেরাত করতে প্রতিযোগিতা করতে পারে, এই যে তোমাদের মধ্যে থেকে যে বের করে নিয়ে আসতে চাইছি আমি, এই পরিকল্পনাগুলো কিন্তু গত 10-12 বছর ধরে আমরা করছি। মাহাদি আমিন যখন অক্সফোর্ডে পড়তো, ওর সাথে বসে 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 আমরা এই পরিকল্পনাগুলো করতাম, যে আমরা যখন যদি সুযোগ পাই, ইনশাল্লাহ সামনে সুযোগ পেলে তখন আমরা এই কাজগুলো করব, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো। সেজন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বললাম ক্লাস 6 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতটুকু কাজ হয়, কিন্তু তখন তো বাচ্চারা ছোট থাকে, তারপরে যতটুকু করা যায়, কিন্তু 6 থেকে 12 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা যেরকম একটা থার্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। তোমরা তো বাংলা পড়ছো, বাংলা বলছো, সাথে ইংরেজিও করছো, ইংরেজিটার উপরে আমরা জোর দিতে চাইছি, ইংরেজিটা আরো যাতে বেটার তোমরা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো। একই সাথে আমরা তোমাদের জন্য আরো কয়েকটা ভাষা সিলেক্ট করব, যেই ভাষাগুলো মধ্যে যে কোনো একটা শিখলে তোমার একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকবে, তার ফলে তুমি দেশের ভিতরেই হোক, এই যে এখানে দেখো একটু আগে আমাদের দুটো মেয়ে কি সুন্দর চাইনিজ ভাষায় কথা বললো। এখন এই যে যখন চায়নায় যাবে, ওরা যদি চায়নায় যায়, ওদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক তুমি যদি জার্মানিতে যাও, বা তুমি যদি জাপানে যাও, তুমি যদি ফ্রান্সে যাও, তুমি যদি মিডল ইস্টে যাও, তোমার যদি সেই ভাষাগুলো জানা থাকে, তখন কিন্তু তোমার সেটা তুমি চাকরি বাকরি করো অথবা যে কোনো কাজই করো, তোমার কিন্তু সেখানে সমস্যা হবে না। কাজে এই যে ভাষাটা আমরা তোমাদেরকে শেখাতে চাইছি, এরকম স্কুলের মধ্যে আমরা ভাষাটা নিয়ে আসবো। একই সাথে ইনোভেশন তো আছে, আমরা চাইছি যে তোমাদের মধ্যে, এখানে তোমরা যারা আজকে ইনোভেশনের মধ্যে এসছো, এই প্রোগ্রামে এসছো, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে, কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করো। আমরা চাচ্ছি তোমাদেরকে এই স্কোপটাও আমরা করে দেবো। আজকে যেরকম তোমাদের ভিতরে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক যে প্রতিভা আছে, সেটাকে যেরকম আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমরা এটাও পরিকল্পনা গ্রহণ করেছি যে তোমাদের ওই কোয়ালিটি যাদের মধ্যে আছে, তাদেরকে আমরা সুযোগ করে দেবো, যাতে তোমরা ওই কোয়ালিটিটা তোমরা ফুটিয়ে তুলতে পারো। একই সাথে এটা তো গেল কালচারের ব্যাপার, গেল ইনোভেশন ব্যাপার। এরপরে আসো, তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেকে আছে কোনো না কোনো স্পোর্টসে ভালো, হয়তো ফুটবলে অথবা ভলিবলে অথবা সুইমিং এ অথবা ব্যাডমিন্টনে অথবা ক্রিকেটে, কোনো না কিছু। আমরা কতগুলো স্পোর্টস তোমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। কাজে যার যেটা ভালো লাগবে, ছেলে হোক মেয়ে হোক, যার যেটা ভালো লাগবে, তুমি নিজেকে ওইভাবে তৈরি করে তুলবে, তুমি ওই স্পোর্টসটাতে তোমার স্কিলনেসটা ডেভেলপ করবে তুমি। অর্থাৎ এখন যদি তুমি চিন্তা করো, এবং একই সাথে আমরা ওটা ক্লাস 8 থেকে হচ্ছে না, ভোকেশনালটা 6 থেকে 8 পর্যন্ত থিওরি, তারপরে প্র্যাকটিক্যাল যাচ্ছে। হ্যাঁ, ক্লাস 6 থেকে আমরা একদম ক্লাস 10 পর্যন্ত আমরা ভোকেশনালি নিয়ে যাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো। অর্থাৎ সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, তুমি যদি জানো এই মাইক্রোফোনটা ঠিক করতে হবে, তাহলে দেখো তোমার এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু এই স্পিকারটা নষ্ট হয়ে গেল, তুমি যদি এই স্পিকারটাকে জানো ঠিক করতে হবে, তাহলে কিন্তু সবাই তোমাকে ডেকে নিয়ে আসবে স্পিকারটা নষ্ট হয়ে গেলে, তাহলে তোমার দেখো এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু তার মানে তুমি নিজেকে দিয়ে চিন্তা করে দেখো, তুমি যদি আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো,
তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে? পারবে না? পারবে? তোমাকে যদি এতগুলা সুযোগ তৈরি করে দেওয়া হয়, কে কে পারবে না হাত তুলো? কে কে পারবে না হাত তুলো? আর কে কে পারবে হাত তুলো? দেখো, তোমরা সবাই অলমোস্ট সবাই তোমরা হাত তুলছো। তোমাদেরকে এই সুযোগগুলো আমরা করে দিতে চাই। তোমাদেরকে যদি এই সুযোগগুলো, থ্যাংক ইউ, এই সুযোগগুলো যদি তোমাদেরকে করে দিয়ে তুমি শুধু আগাবে না, তখন কিন্তু সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তখন ভাইব্রেন্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই অনুষ্ঠানে ঢোকার আগে আমি আরেকটি কাজ করেছি। সেই কাজটি হলো, নিশ্চয়ই তোমরা বোধহয় দেখেছো স্ক্রিনে, যারা বাইরে ছিল তারা দেখেছো, ভিতরে যারা ছিল মনে হয় স্ক্রিনে বোধহয় দেখেছো তোমরা। এখানে একটু আগে একজন বক্তব্যে বলেছে যে ওখানে আমি একটা বৃক্ষ রোপণ করেছি, এবং শুধু আমি করি না, আমার সাথে অনলাইনে অনেক, সারা বাংলাদেশে প্রায় কত 29,000 বললেন, 29,600 কানেক্টেড ছিল, 29,600টা কানেক্টেড, বিভিন্ন জায়গায় কানেক্টেড ছিল। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে দুটো করে গাছ লাগিয়েছে, তিনটা করে প্রত্যেক গাছ লিখেছে। টোটাল কত? 90,000 মতন, টোটাল 90,000 মতন গাছ একদিনে লাগানো হয়েছে। এখন আজকে এই যে তোমাদের জন্য যেই সুযোগটা আমরা তৈরি করতে চাচ্ছি, তার এক্সচেঞ্জে তোমাদের কাছে আমি আরেকটা জিনিস চাইছি। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, ইনোভেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলা তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি, যাতে তোমরা খুব কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো। এবং তোমাদের কনফিডেন্স দেখলে, তোমরা কনফিডেন্ট থাকলে আমি কনফিডেন্ট হয়ে যাব, আমার জোর বেড়ে যাবে তখন। কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস আমি চাইছি, দেবে আমাকে? কে কে দেবে না আগে হাত তুলো। আচ্ছা, এবার বলো কে কে দেবে। তাহলে হাত তুলে দেখো কে কে দেবে, একটা জিনিস চাইছি। আর যারা হাত তুলবে না, বুঝবো যে তারা দিতে চাইছো না। যদি দিতে না চাও তাহলে কিন্তু নিজেরাই ঠকবে। কিন্তু যারা দিতে চাবে, যেই জিনিসটা চাইছি আমি, মেয়েদের কাছেও চাইছি আমি, এদিকে, এই পাশে, ধন্যবাদ, ওই পাশে, থ্যাংক ইউ। আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা খুব সিম্পল, জিনিসটা হচ্ছে তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে। আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না। তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো, অথবা যেখানে থাকো, যে স্কুলে পড়ো, যে কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে, প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে। পারবে? এই কঠিন কাজটা করতে পারবে? আচ্ছা, কেন কঠিন কাজটা তোমাদেরকে করতে বলছি? দেখো, কঠিন কাজটা আমি এই জন্য তোমাদেরকে করতে বলছি, এই দেশে তো আমাদের সবাইকে থাকতে হবে, তাই না? তো এই দেশে যদি আমরা সবাই থাকি, তাহলে আমাদেরকে তো বুক ভরে একদম শ্বাস নিতে হবে আমাদেরকে। কিন্তু দেখো, তোমরা তো বিভিন্ন রকম আর্টিকেলস পড়ো, এই আর্টিকেলস এর মধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছো যে আমাদের বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়াতে, গাড়ি ঘোড়া সবকিছু বেড়ে যাওয়াতে, এবং স্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাছপালা অনেক কেটে ফেলতে হয়েছে। ফলে আমাদের বাতাস কিন্তু অনেক পলিউটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসাবে নিতে পারবো না। সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করলাম, কিন্তু এই অনুষ্ঠানটাকে যদি সত্যিকার ভাবে আমরা এটাকে যদি ফ্রুটফুল করতে চাই, তাহলে আজকে এই রিকোয়েস্টটা আমি তোমাদের কাছে করছি। এবং তোমরা প্রতি বছর আমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের জন্যই কিন্তু একটা করে গাছ রোপণ করবে। তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, দেখবে গাছটা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে দেখা দিবে এক সময়। ওই গাছের সাথে তুমি, ওই গাছকে নিয়ে অনেক কিছু তুমি কথা বলতে পারবে ওই গাছের সাথে। তোমরা কথা বলো গাছের সাথে। আমি কিন্তু গাছের দিকে তাকিয়েতেই কিন্তু চিন্তা করি, জানো। আমি এখানে যেখানে থাকি, ঢাকায় যেখানে থাকি, ওখানেও বড় বড় গাছ আছে। আমি লন্ডনে যেই বাসাতে থাকতাম, ওখানে আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, এবং আমি মাঝে মাঝে গাছের দিকে তাকিয়ে থেকে সারাদিন তাকিয়ে থেকে হাঁটতাম, জানো।
এটা একটা ডিফারেন্ট ফিলিং, কিন্তু যখন বড় গাছ দেখবে খুব সুন্দর লাগে দেখতে। গাছের যখন বাতাস হয়, যখন গাছটা নড়াচড়া করে, গাছটা দেখতে তখন খুব সুন্দর লাগে, অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং থাকে। আমার বিশ্বাস তোমরা যখন একটি গাছকে চারা রোপণ করবে, গাছটা যখন বড় হবে, তোমরা এই ফিলিংটি তোমরাও পাবে, এবং ওই গাছের দিকে তাকিয়ে তুমি অনেক কিছু ভাবতে পারবে, অনেক পরিকল্পনা করতে পারবে। আমি করি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা সিক্রেট কথা। আমি কিন্তু গাছের দিকে তাকিয়ে থেকে অনেক পরিকল্পনা করি, অনেক কিছু চিন্তা করি আমি। এখন ছোট বন্ধুরা আসো, বক্তব্য অনেক হচ্ছে, আমি জানি তোমরা সেই সকালবেলা এসছো, এখন অনেকের ধৈর্যচ্যুতির ঘটনা ঘটেছে। এখন এই যে বাংলাদেশ, তোমরা অনেকেই স্লোগান দিয়েছো, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ স্লোগানটা তোমরা দিয়েছো বই কি, কিন্তু এই স্লোগানটা না তোমাদেরকে ফিল করতে হবে, তোমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না। কেন সবার আগে বাংলাদেশ? এই জন্যই সবার আগে বাংলাদেশ, কারণ আজকে তোমরা আছো। তোমাদেরকে আমরা দেখতে পারি বলেই আমরা মনে করি তোমরা পারবে, সেই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে বলেই আমি ওই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ। কারণ তোমাদের মতন ভবিষ্যৎ, তোমাদের মতন ভবিষ্যৎ যেই দেশে থাকে, সেই দেশকে এত টেনশন করতে না, সেই দেশকে এত চিন্তা করতে না, শুধু দরকার ডিসিপ্লিন। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, আমাদের সকলকে কিন্তু ডিসিপ্লিন হতে হবে। দেখো, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকা বা টিভিতে দেখেছো, আমি নিজে অনেকবার বলেছি তোমাদের আরেকটা, বিশেষ করে এখানে বিএনসিসি তোমরা যারা আছো, এর বাইরে অন্য তোমরা যারা আছো, তোমাদের সবার কাছে আমার আরেকটি হেল্প চাই আমি। সেই হেল্পটা হচ্ছে, দেখো আমরা যেই জায়গায় থাকি, আমরা যেই পরিবেশে থাকি, আমরা যখন বিদেশে দেখি, টিভিতে দেখি বা কোনো ডকুমেন্টে দেখি, আমরা দেখি যে অনেকগুলা প্রায় ভালো বড় যেগুলো দেশ, ওই দেশগুলো কিন্তু খুব পরিষ্কার, রাস্তাঘাট সবকিছু, বাগান টাগান সবকিছু কিন্তু খুব পরিষ্কার। কিন্তু আমরা চলো যদি যাই বাইরের রাস্তাগুলোতে, যে আমাদের রাস্তাগুলো অনেক ময়লা। এটা তো বাইরে থেকে এসে কেউ ময়লা করছে না, আমরা তো নিজেরাই ময়লা করছি, তাই না? আমরা নিজেরাই ময়লা করছি। আমরা কি সবাই মিলে কি আমরা পরিষ্কার রাখতে পারি না আমাদের দেশটাকে? সবাই মিলে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে। সংসদে অধিবেশনে বক্তব্যে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন সরকার প্রধান। করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনার বক্তব্যে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে পৌনে 2 ঘন্টা বক্তব্যে ন্যায়ভিত্তিক মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব প্রত্যাহার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর করমুক্ত আয়সীমা বৃদ্ধি সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন সরকার প্রধান। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন, এই 3 ধাপে অর্থনীতিকে সাজাতে চায় সরকার। প্রকল্প হবে জনবান্ধব, ফিরিয়ে আনা হবে পাচার হওয়া অর্থ। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় জানান সরকার প্রধান। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ব্যাংকিং খাত, রাজস্ব খাতের সংস্কার ও আধুনিকায়নের কথা জানান প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতের বাজেট পরিকল্পনা তুলে ধরেন। একটি গুরুত্বপূর্ণ সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচারে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, পাচারের অর্থ ফেরাতে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 11টি মামলায় দেশ বিদেশে 72,343 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। জাতীয় সংসদে কথা বলেন অর্থমন্ত্রী। 11টি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে শিগগিরই প্রকল্প বাস্তবায়নের আশাবাদও ব্যক্ত করেন তিনি। জাতীয় সংসদের অধিবেশনে সরকারের সমালোচনাও করেন বিরোধী দলীয় নেতা। বলেন, অতীতে এই সংসদ ব্যক্তি তোষামোদিতে অভ্যস্ত ছিল, বর্তমানে সংসদে এমনটা হওয়া উচিত হবে না। সরকারি দলকে বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। এদিকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 20 কোটি টাকা বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় মসজিদ, ঈদগাহ নির্মাণের জন্য বরাদ্দ করে সংসদকে অবহিত করেন এলজিআর মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। আরেকবার তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। কামটাই দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে যাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, শাহজাহান খান, আমু, বিচারপতি মানিক সহ জুলাই হত্যাযজ্ঞের 10টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চলছে যাচাই বাছাই। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্ররোচনা, উস্কানি, নির্দেশনা ও পরিকল্পনার মামলায় শেখ হাসিনার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড হয় তার। রোববার ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন এই বছরে দেশে ফিরবেন তিনি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ তার। এই ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি আসবেন, ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে। সিম্পলি আমার কাছে যেটা মনে হয়, এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক। মঙ্গলবার জাসদ নেতা হাসানুল হক ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ার 6 জনকে হত্যা নির্দেশ পরিকল্পনার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর বলেন, ইনুর সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ফোন করেছেন, ফোন করে তিনি শেখ হাসিনাকে উপদেশ দিচ্ছেন কিভাবে আন্দোলন দমন করতে হবে এবং ছাত্র জনতা একরকম বা বিএনপি জামাতকে আলাদাভাবে শায়েস্তা করতে হবে, ট্রাম্প কার্ড খেলতে হবে। তার যে কার্যক্রম ছিল সেটা অপরাধ। সেই অপরাধটি আমরা প্রমাণ করেছি বলে আমরা বিশ্বাস করি। আমিনুল ইসলাম জানান, জুলাই হত্যাযজ্ঞের আরও 10টি মামলা তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীতে উত্তেজনা ঘিরে পাল্টাপাল্টে হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার কাতারের দোহায় দু দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হরমুজের নিয়ন্ত্রণে একক কর্তৃত্বের দাবি পুনর্ব্যক্ত করেছে তেহরান। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ, বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছন্দে থাকা এশিয়ান পাওয়ার হাউস জাপান। সেরা কম্বিনেশন খুঁজে পেলেও ব্রাজিলকে ভাবাচ্ছে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক। আর ব্লু সামুরাইদের শক্ত রক্ষণ ভেদ করে রাউন্ড অফ 16 নিশ্চিতে মরিয়া ব্রাজিল। প্রথম ম্যাচে দল নির্বাচনে মস্ত ভুল কার্লো অ্যানচেলত্তির, যার খেসারত গুণে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খুঁজে পেয়েছে সেরা কম্বিনেশন। নকআউট পর্ব শুরুর প্রথম ম্যাচেই তাই অপরিবর্তিত একাদশে আস্থা সেলেসাও টিম ম্যানেজমেন্টের। এজন্য জাপানের বিপক্ষেও নেইমার শুরু করবেন সাইড বেঞ্চ থেকে। নাম্বার 10 পজিশনে পাকেতা আনচেলত্তির প্রথম পছন্দ। ব্রুনো গিমারেজের পারফরমেন্সে তার সন্তুষ্টি ব্যাপক। মধ্য মাঠে ক্যাসেমিরো সেলেসাওদের আস্থার প্রতীক। পারফরমেন্স দিয়ে রায়ান ভুলিয়ে দিয়েছেন রাফিনিয়ার অভাব। আর ভিনি যা শুরু করেছেন আক্রমণ ভাগে, তাতে যেন তিনি একাই 100। তবে টিম ম্যানেজমেন্ট চিন্তিত দুর্বল রক্ষণ নিয়ে, বিশেষ করে সেন্টার ব্যাকে মার্কিনিউস আর গ্যাব্রিয়েল মাগালেসের পারফরমেন্স তাদের মাথা ব্যথার কারণ। ডগলাস সান্তোস লেফট ব্যাকে ভরসার প্রতীক হলেও দানিলোর খেলায় আছে ধারাবাহিকতার অভাব। ব্রাজিলের পথ সহজ এমনটা আমি মনে করি না। নকআউটে প্রতিটা ম্যাচই কঠিন। এখনো কোনো দল ফেভারিট না। নেইমার দ্রুত উন্নতি করছে। সে এখন 15 মিনিটের বেশি খেলতে পারবে। তবে কতক্ষণ খেলবে তা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে। র্যাপিড কাউন্টার অ্যাটাক, হাই ইন্টেন্সিটি প্রেসিং আর দ্রুত পজিশন রোটেশন কৌশলে জাপান ফুটবলে বাজিমাত। লো ব্লক থেকে মুহূর্তেই প্রতিপক্ষের রক্ষণে রুদ্রমূর্তি ধারণে সিদ্ধহস্ত তারা। আইসি ওয়েদা, নাকামুরা বিশ্বের যে কোনো ডিফেন্ডারদের জন্যই মূর্তিমান আতঙ্ক। তাছাড়া দলের বাকিরাও প্রস্তুত নকআউটের বৈতরণী পেরিয়ে ব্লু সামুরাইদের রাউন্ড অফ 16-এ জায়গা করে দিতে। ব্রাজিলকে আমরা সর্বোচ্চ সম্মান করি, তবে তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবো। মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিলের সঙ্গে কোনো তুলনাই চলে না জাপানের। 14 দেখায় 11টিতেই জিতেছে সেলেসাও। বিশ্বকাপের একমাত্র দেখাতেও জাপান হেরেছে 4-1 ব্যবধানে। তবে ব্লু সামুরাইদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবশেষ দেখায় কার্লো অ্যানচেলত্তির ব্রাজিলকে হারিয়েছে তারা 3-2 ব্যবধানে। লড়াইটা বিশ্ব ফুটবলের সবচেয়ে বনেদি দলের বিপক্ষে, এশিয়ার পাওয়ার হাউস জাপানের, যারা গ্রুপ পর্বের কঠিন পথ পেরিয়ে এখন অনেকটাই পরিণত। পক্ষান্তরে শুরুটা বাজে হলেও ব্রাজিল ফিরেছে চেনা ছন্দে, যারা মরিয়া এই ধারাবাহিকতা রক্ষায়। এর ব্যত্যয় ঘটলে তাদের হেক্সা জয়ের মিশন থেমে যেতে পারে এখানেই। হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। মানুষকে স্বস্তি দিতেই জীবন বান্ধব বাজেট, কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি, সাহস থাকলে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলার আহ্বান চিফ প্রসিকিউটরের। এবং বিশ্বকাপের হেক্সা মিশনে ব্রাজিলের সামনে জাপান পরীক্ষা। নেইমার, ভিনি ম্যাজিকের অপেক্ষা। কাউন্টার অ্যাটাকে চমকে দিতে চায় এশিয়ান জায়ান্ট। এই ছিল 5টার সময় সংবাদে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।